উদ্যোক্তা পদ্মা এখন বড্ড শান্ত, নীরব, লাস্যময়তায় ভরপুর। আঁকাবাঁকা হয়ে এই জীবনরেখা বয়ে চলেছে হাজারো বছর ধরে। প্রবহমান এই রেখা একসময় জল আর ডাঙায় সমান হলেও আজকাল জলশূন্যতায় আর ছুঁয়ে দেখে না তারই পলিতে গড়া গ্রাম, শহর, নগর, বন্দরকে। তবু এখনো জলজ সম্পদের যোগানে তারই দুপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ঝিনুকের মেলবন্ধন তৈরি করে, বাঁচিয়ে রাখে পদ্মা পাড়ের জীবনকে। লাস্য ভঙ্গিমায় বহমান এই পদ্মা একসময় ছিল খরস্রোতা। সে সময় এই পথেই বাণিজ্যের কারণে এসেছিলেন ইউরোপীয় বণিকরা, বসতি গড়েছিলেন এখানকার বোয়ালিয়া মৌজায়। শহর রাজশাহীর আদিপর্বের সেই সৌন্দর্যের গল্প নান্দনিকতার এই নতুন শহরের মলাটে চাপা পড়েছে। নদী ঘিরে এই শহরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি আর হাটবাজারের গল্পই বলছি এখন। রাজশাহী নামটি যেন জড়িয়ে আছে রাজরাজ্য আর শান্ত, স্নিগ্ধ, ছায়াসুনিবিড়, সবুজময় আবেগে। ঐতিহাসিকভাবেই জনপদটি বাংলার প্রাচীনতম সভ্যতার পীঠস্থান। আউলিয়া দরবেশ, শাহ সুলতানদের আবাসভূমি এই রাজশাহী। তারই নিদর্শন রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। 1289 সালে বাগদাদ থেকে ধর্মপ্রচারে তৎকালীন মহাকালগড় বা রাজশাহীতে আসেন এই আউলিয়া। সে সময় মহাকালগড়ের দেউ রাজাদের সাথে যুদ্ধ শেষে বিজয় লাভ করেন তিনি। গতি বাড়ান ধর্মের প্রচারে। তিনি মারা গেলে এখানেই তৈরি হয় তার মাজার। এরপর আউলিয়াগণদের সুবাসিত স্থান বা বোয়ালিয়া নামে পরিচিতি পায় এই নগর। পরে এই মাজার বা তীর্থস্থান ঘিরে ভিড় বাড়ে সাধারণ মানুষের। একই সাথে পরিচিতি পেতে থাকে বাড়তে থাকা বোয়ালিয়া নামের এই জনপদ। সম্রাট আকবরের নবরত্ন সভার একজন, উনি নামকরণ করে গেছেন এই পদ্মাবতী বলেছেন। তো যাই হোক, স্থানীয়ভাবে আমরা পদ্মাই বলি, কিন্তু তাত্ত্বিকভাবে এটা হচ্ছে গঙ্গা। আমাদের যত কিছু সমৃদ্ধি, প্রবৃদ্ধি যাই বলেন, সব গঙ্গাকে কেন্দ্র করে। পৃথিবীতে যে কয়েকটি ভাঙনপ্রবণ নদী রয়েছে তার মধ্যে গঙ্গা অন্যতম। দরগাপাড়া বলে যে মহল্লাটা আছে, সেটার নাম ছিল মহাকালগড়। দ্বাদশ শতাব্দী, ত্রয়োদশ শতাব্দীর প্রথম। আমরা ইতিহাসে দেখছি যে এখানে স্থানীয় একজন সামন্ত, তার 2 ছেলে থাকতেন এই গঙ্গা তীরবর্তী মহাকালগড়ে। এখানে হিন্দু দেবী কালী এর একটা বড় মন্দির ছিল। সেই মন্দিরকে কেন্দ্র করে কিছু মানুষ বসবাস করতেন। তারা প্রধানত ধীবর সম্প্রদায়ের, মাছ ধরতেন এবং নদীভিত্তিক যে জীবন, এই জাতীয় জীবন আচরণ যাদের, তারাই এখানে বসবাস করে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে বয়ে আসা গঙ্গা দেশে প্রবেশের পর নাম পেয়েছে পদ্মা।
স্রোতশ্রেণী এই নদী বুক ভরা জলরাশি নিয়ে একসময় এক রেখায় জুড়ে রেখেছিল পশ্চিমবঙ্গ, কলকাতা সহ দুপার বাংলার অসংখ্য নৌবন্দর, ঘাট আর বাণিজ্যিক কেন্দ্রকে। এই নৌপথেই চলেছে পাতাম, ময়ূরপঙ্খী, বজরার মতো বড় বড় মালবাহী নৌকা, সাথে স্টিমার এবং লঞ্চ। সুলতানি, মোঘল এবং ব্রিটিশ সব আমলেই সেখানে ছিল দুর্গ, নৌবন্দর আর বাণিজ্যিক কেন্দ্রস্থল। ব্যবসা হতো খয়ের, লাক্ষা, গুড় আর সুতার। ১৬০৮ সালের সে সময়ও আজকের রাজশাহী তখন বোয়ালিয়া নামেই ছোট্ট এক জনপদ। তবে ১৭২৫ সালের দিকে এ পথের বাণিজ্যে ডাচ নাবিক ও বণিকরা এ নদীর পাড়েই ছোট্ট এই জনপদে ব্যবসার উদ্দেশ্যে গড়ে তোলেন কুঠিবাড়ি। সে সময় এই কুঠিকে ঘিরেই পদ্মার এই বন্দরে বাণিজ্য শুরু হয় অতি মনোহর সরু চাল, রেশম, কার্পাস আর লাক্ষার। সে সময় থেকে দিন যত গড়িয়েছে এই বড় কুঠিকে কেন্দ্র করে শত শত রেশম কারিগররা বসতি গড়েছিলেন আজকের রেশমপট্টিতে, যেখানে সবকিছু চাপা দিয়ে আজ দুপথের ধারে বড় বড় ইমারত মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এভাবেই ১৭৪০ থেকে ১৯৬২ পর্যন্ত শহর বেড়েছে বিভিন্ন স্থান থেকে আগত অভিজাত ও বণিক শ্রেণীর মানুষে। এতে করেই তখনকার বোয়ালিয়া বা রাজশাহী রূপ নেয় কসমোপলিটন শহর রূপে। ১৭২৫-এ বর্তমানের এই ফুৎকিপাড়ার পাশেই ইউরোপীয় বণিকদের মহল্লা সাহেবগঞ্জ গড়ে ওঠার পর চিত্ত বিনোদনের নানা অনুষঙ্গের সাথে পরিচিত হয় এই জনপদ। পরে ১৮২৫ থেকে ৩০-এর মধ্যে ব্রিটিশ নাগরিকদের দেখা যায় বিলিয়ার্ড ও ক্রিকেট খেলতে। তাদের অনুসরণ করেই পরবর্তীতে এই নগরে রাজরাজা আর জমিদারগণ তৈরি করেন খেলার মাঠ, টাউন ক্লাবের মতো নানা প্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় অনেক পরের দিকে গড়ে ওঠে বিভিন্ন মঞ্চ, থিয়েটার, হল। এর বেশিরভাগ ছিল বর্তমান নগরীর ঘোড়ামারা এলাকা ঘিরেই। এই যে পুরনো দালান, খসে পড়া চুনসুরকির আস্তরণ, একসময় এখানেই মঞ্চস্থ হয়েছে অক্ষয় কুমার মৈত্রের লিখিত নাটক, কবিতা, নৃত্যানুষ্ঠান। গ্রন্থাগারকে ঘিরে গড়ে উঠেছিল এক সাংস্কৃতিক বলয়। পুরনো এই ভবনগুলো আজ জরাজীর্ণ দশা। অবকাঠামো উন্নয়নের এই নগরে নানা কারণেই আজ উপেক্ষিত এই স্মৃতিচিহ্নগুলো। মঞ্চের টিকিট ঘরটাও আজ আবর্জনার স্তূপে ভরা। এমনকি রক্ষা করা যাচ্ছে না বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের নিজস্ব আবাসস্থলটিও। দখলদারদের আধিপত্য সেখানে বেশি প্রভাব ফেলেছে। তবে নানাভাবে তা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঋত্বিক অনুসারীরা। এখান থেকে নিয়মিত পত্রিকা বের হতো। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন, মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন, শিল্প সাহিত্য চর্চার সাথে যুক্ত ছিলেন। তাদের বেশিরভাগই ওপারে চলে গেলেন, কেননা তারা খুব স্বাধীনভাবে কাজ করার পরিবেশ এখানে পাচ্ছিলেন না, যার ফলে ওপারে তারা চলে যেতে বাধ্য হন। এবং এইভাবে কিন্তু আমরা দেখি যে একে একে সবাই চলে গেলেন। আমাদের সেই টাউন হল কাদের হাতে ভাঙলো? যারা কিনা সেই প্রগতিশীল চর্চার সাথে যুক্ত। রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা লোক তো আমাদেরই বন্ধু। তাদের কাছে আমরা গেলাম যে আপনারা এই ঐতিহ্য ভেঙে ফেলছেন কেন? বলছে না, এখানে আমরা আর একটা নতুন হল করবো। আজ পর্যন্তও কিন্তু সেটি হয়নি। উৎসব সিনেমা হল, যা আগে কল্পনা সিনেমা হল ছিল, সেটি ভেঙে ফেলা হলো। গ্রন্থাগার, যেখানে মহাত্মা গান্ধী এসেছিলেন, সেই সাধারণ গ্রন্থাগার দেখা গেল ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলো। আমরা রাস্তায় দাঁড়িয়েছি যে এটি ভাঙা যাবে না,
তারা বলল ঠিক আছে, এটা ভেঙে ঠিক এই আদলে সামনেটা করা হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোনো চিহ্ন দেখছি না। অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, কিন্তু নগর মানুষ গড়ে উঠছে না। মানুষ অসাম্প্রদায়িক হবে কি করে, মানুষ শিক্ষিত হবে কি করে? খ্যাতিমান এই চলচ্চিত্রকারের জন্মস্থান মিয়াপাড়ার এই পুরনো কুঠিরে। চলচ্চিত্র অনুরাগীরা বলছিলেন, সংরক্ষণের অভাবে আজ বেদখল হতে চলেছে এই সম্পদ, যেখানে এই বিশিষ্ট চলচ্চিত্রকারের শৈশব আর কৈশোর কেটেছে। আগাছার অযত্নেই পড়ে আছে রাজশাহীর জন্য সম্ভাবনাময় এই স্থানটি। বাংলা চলচ্চিত্র যদি দেশের বাইরে, আমেরিকা, ইউরোপে বাংলাদেশের চলচ্চিত্র, বাংলা ভাষার চলচ্চিত্রকে চেনে কেউ, তাহলে যে কয়েকজন চলচ্চিত্রকারের মাধ্যমে চেনে, তার মধ্যে একজন হচ্ছেন ঋত্বিক কুমার ঘটক। এই যে ধরনের ক্ষণজন্মা মানুষদের যদি স্মৃতিচিহ্নগুলো আমরা রক্ষা করতে না পারি, যেমন ধরেন এই বাড়িটাই যদি ঋত্বিক ঘটকের একটা জাদুঘর করে রাখা হতো। আপনারা জানেন যে রাজশাহীতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ বেড়াতে আসলে যখনই জানে যে এখানে ঋত্বিক ঘটক ছিলেন, ঋত্বিক ঘটকের বাড়ি আছে, তারা কিন্তু এটা দেখতে আসেন, কারণ এটা তাদের কাছে একটা তীর্থস্থানের মতো। কিন্তু একটা শহরের কিন্তু প্রাণ হচ্ছে সংস্কৃতি। সাংস্কৃতিক চর্চা আর জায়গা যদি করে দেওয়া না যায়, তাহলে এই আধুনিক শহর শুধু ইটকাট পাথরের একটা শহরে পরিণত হবে, এখানে প্রাণ থাকবে না। শিল্প সাহিত্য চর্চা আর আদি ঐতিহ্য সংরক্ষণে পিছিয়ে পড়লেও নান্দনিক শহরকে ঘিরে দিনরাতের বর্তমানের রাজশাহী হয়েছে জাঁকজমক। নগরের মধ্য শহরের অনেকটা জুড়েই রয়েছে সেই বাজারের অংশবিশেষ। আলুপট্টি, সোনাদিঘি, সাহেব বাজার সবই গড়ে ওঠে নদীপাড়ে ইউরোপীয় কুঠি আর সাহেবগঞ্জে গড়ে ওঠা ইউরোপীয় বণিকদের বসতি ঘিরেই। রাজশাহীর আদি বাজার বন্দর বলতে তালাইমারি এলাকার জাহাজঘাট এবং মধ্য শহরের বোয়ালিয়া নদী বন্দরই ছিল সবচেয়ে বেশি পরিচিত। বিদেশি বণিকরা এই বন্দর থেকে ধান, পাট, গাঁজা, কাঁচা রেশম, নীল নিয়ে যেতেন ইউরোপে। এছাড়াও মক্কা, জেদ্দা, দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে যেত এখানকার পণ্য। এসব ঘাট বন্দরকে ঘিরে নদীর বর্তমান বড় মসজিদের আশপাশ জুড়ে বসে দহা বাজার। পরে এসব বাজার নগরায়নের বৃদ্ধির পাশাপাশি রূপ নেয় পূর্ণ বাজারে। 1871 সালে রাজশাহীর কালেক্টরেটের বিবরণী মতে জানা যাচ্ছে, সে সময় এই বাজারে মেসার্স রবার্ট ওয়াটসন কোম্পানির কারখানায় 8,000 থেকে 9,000 শ্রমিক কাজ করতেন। প্রতি বছর মুনাফা হতো 16 থেকে 17 লাখ টাকা। 1825 সালের পরে রাজশাহীতে বড় কুঠি স্থাপনের পর ইংরেজরা বাড়াতে থাকে এর বাজারের পরিধি। একসময় এই বাজারটি নামকরণ করা হয় সাহেব বাজার। পুরো বাজারের অংশটি 4টি খণ্ডে বিভক্ত থাকলেও এখন তা মাত্র 2টি খণ্ড রয়েছে, যেখানে বেচে কেনা হতো নীল থেকে শুরু করে সরু চাল, এমনকি বলা হতো সুই থেকে পাওয়া যেত হাতি পর্যন্ত। অষ্টাদশ শতাব্দীতে সাহেব বাজার ছিল ক্ষুদ্র পরিসরের একটি দহা বাজার। হাতে গোনা কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী তরিতরকারি নিয়ে আসতেন এখানে। দুপুরের মধ্যে শেষ হয়ে যাওয়া এই বাজার এখন পুরো নগরের প্রাণকেন্দ্রে রূপ পেয়েছে। এই বাজার ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন মহল্লা। শত বছরের বেশি পুরনো রাজশাহী কলেজ, কলেজিয়েট স্কুল, প্রমথনাথ স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এরই সাথে বাজারের ভেতরের ছোট পার্কটি নানা আন্দোলন সংগ্রামের
সঙ্গী হয়েছে নগরবাসীর কাছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে ভুবনমোহন পার্ক, এটা তো আমরা ছোটবেলায় দেখেছি। এখানে ছিল ঘাসের গালিচা, ছোট্ট একটি মঞ্চ, যে মঞ্চে বঙ্গবন্ধু থেকে শুরু করে মৌলানা ভাসানীকে শুরু করে ইতিহাসের দিক পাল্টা বক্তৃতা করে গেছে। সেই মঞ্চ তো নাই, আমরা তো ইতিহাসগুলো রক্ষা করতে পারিনি। সাহেববাজারে আসা মানুষজন বিশ্রাম নিতেন এই পার্কে। আর এক সৌন্দর্যের তীর্থভূমি ছিল আমাদের তৎকালীন রাজশাহী পৌরসভা ভবনের সাথে লাগানো সোনাদিঘি। জায়গাগুলি সুপরিসর আর নেই, ক্রমেই কমে এসেছে, সংকুচিত হয়ে গেছে। কাজে সমস্ত সাহেববাজারটিকে মনে হয় ঢেলে সাজিয়ে সম্পূর্ণভাবে পরিকল্পনা করা দরকার। ছোট্ট তহাবাজারটি বড় হয়ে নগরের উৎসব পার্বণ থেকে বিভিন্ন চাহিদার রসদ জুগিয়েছে। তবে ভোক্তার স্বস্তিতে এই বাজারকে ক্রেতা বান্ধব ও সময় উপযোগী করার বিষয়ে বরাবরই দাবি তুলেছেন নাগরিকরা। নগরের আদি এসব মার্কেটগুলোর ব্যবস্থাপনায় আলাদা আলাদা দপ্তর থাকায় একক কোনো উদ্যোগ নিতে পারেনি সিটি কর্পোরেশন। তবে নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিচ্ছন্নতা আর যোগাযোগ ব্যবস্থা করে দেয়া সহ আলোর পর্যাপ্ত ব্যবস্থা করে কিছুটা সংকট নিরসনের চেষ্টা করেছে নগর কর্তৃপক্ষ। ব্যবসা বাণিজ্যর প্রসার যে হারে ঘটেছে সে হারে কিন্তু আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আধুনিক মার্কেটিং এটা কিন্তু কিছুটা ঘাটতি আছে। আরডিএ মার্কেটটা এখন আসলে খুব ঝুঁকিপূর্ণ। এটা আরডিএর অনেক পুরনো একটা মার্কেট, কিন্তু বর্তমান সময়ে মার্কেটটা আসলে মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এখানে যাতায়াতের ব্যবস্থাও দুর্বল এবং অগ্নি নির্বাপন এটা আসলে আমরা এটা নিয়ে চিন্তিত এবং প্রায়শই মানুষের মধ্যে আতঙ্ক যে মার্কেটটা ভেঙে পড়বে। ইতিহাসবিদরা বলছেন, অষ্টাদশ শতাব্দীকে রাজশাহীর এই উত্থানের প্রবেশ সময় বলা হয়। শুধু বিশালত্বের দিকে দেখেই নয়, এর শিল্প, সাহিত্য চর্চা, ব্যবসা বাণিজ্যের নানা দিক থেকে এই জেলা শহরটির খ্যাতি ছিল ভারতবর্ষব্যাপী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বিগ্রহ বা নানা বিবাদে স্থানান্তরের জন্য রাজশাহী ছিল বরাবরের জন্য শান্তিময় একটি স্থান। শহর রাজশাহীর আদি থেকে বর্তমান নানা ইতিহাসের সাক্ষী হয়ে আজকের রাজশাহী হচ্ছে আরও গতিময়।